এবার মোহন ভাগবত। নরেন্দ্র মোদীকে এবার রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন আরএসএস প্রধান। নাম না করে তার বার্তা, যার প্রকৃত সেবক হন তারা কখনো আমি করেছি বলে অহংকার করেন না। মণিপুর নিয়েও কড়া বার্তা দিয়েছেন ভাগবত। এবার আর মোদী সরকার নয়, শরিকদের ওপর ভরসা করে এনডিএ সরকার। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। नरेंद्र दामोदर दास मोदी এর পরের দিনই নাম না করে মোদীকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। গুজরাট হিংসার পরে মোদীকে রাজধর্মের পাঠ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার বার্তা মোহন ভাগবতের। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है, वो मर्यादा से चलता है। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। उस मर्यादा का पालन करके जो चलता है उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। মোহন ভাগবত কাকেই বার্তা দিলেন এ নিয়ে জোর জল্পনা, কারণ এবারের ভোটে পদ্ম শিবিরের মুখ ছিলেন একজনই, নরেন্দ্র মোদী। বিজেপির প্রচারে শুধুই মোদীর নাম, মোদীর পরিবার, মোদীর গ্যারান্টি, আরও একবার মোদী সরকার। এনডিএর প্রথম বৈঠকেও মোদীর নামে স্লোগান। এসব দেখে বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতে কি একজনই নেতা থাকবেন, এক দেশ এক নেতা? এটাই কি চাইছে পদ্ম শিবির? বিজেপি অবশ্য এসব কথা কানে তোলেনি। যে কোনো রাজ্যের ভোটে পদ্ম ফুটলেই তারা মোদীর জয়গান গেয়েছে, মোদীকেই বারবার সামনে এনেছে, মোদীকে কেন্দ্র করেই তারা এবারের প্রচারেও ঝড় তুলতে চেয়েছে। সব রাজ্যেই তাদের মুখ ছিলেন মোদী। এই প্রেক্ষাপটে মোহন ভাগবতের এদিনের বার্তা কার উদ্দেশ্যে, এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है, वो मर्यादा से चलता है। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। उस मर्यादा का पालन करके जो चलता है उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হয়, সেদিনই নাগপুরে আরএসএস এর সভায় হাজির হন মোহন ভাগবত। 24 লোকসভা ভোটের ফল বেরোনোর পর সংঘের প্রথম সভা। সেখান থেকে একের পর এক কড়া বার্তা দিয়েছেন ভাগবত। বিরোধীরা বারবার অভিযোগ করেছে, মোদী সরকার বিরোধীদের কথাই শোনে না, একতরফাভাবে সব সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে ভাগবতের বার্তা, বিরোধীদের গুরুত্ব দিতে হবে। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूँ। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए, वो प्रतिपक्ष है। वो एक पहलू उजागर कर रहा, उसका भी विचार होना चाहिए। चुनाव लड़ने में भी एक मर्यादा होती है, उस मर्यादा का पालन नहीं हुआ, उसका पालन होना इसलिए आवश्यक है कि हमारे देश के सामने चुनौतियां समाप्त नहीं हुई। গত বছরের মে মাস থেকে জ্বলছে মণিপুর। কুকি মেইতেই সংঘর্ষে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। শ্লীলতাহানি, হামলা, আগুন, খুন, কিছুই বাদ নেই। এ নিয়ে উত্তাল হয়েছে দেশ, উত্তাল হয়েছে সংসদ। অশান্ত মণিপুরে কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বারবার এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই মণিপুরে এবার ভোটেও ধাক্কা খেয়েছে বিজেপি। 2টি আসনের 2টিতেই জিতেছে কংগ্রেস। ভোটের পর ফের খবরে মণিপুর। সোমবার হামলা হয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয়ে। এক নিরাপত্তা রক্ষী জখম হন। এই পরিস্থিতিতে মণিপুর ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। सरकार बन गई, वही सरकार फिर से आ गई, एनडीए। अब ये ठीक है, पिछले 10 वर्षों में बहुत कुछ अच्छा हुआ, दुनिया भर में हमारे देश की प्रतिष्ठा बढ़ी है, लेकिन इसका मतलब ये नहीं है कि हम चुनौतियों से मुक्त हुए। নিউজ 18 বাংলা। উপনির্বাচনের প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূল কংগ্রেসের। 10ই জুলাই 4 বিধানসভায় উপনির্বাচন। মানিকতলের সম্ভাব্য প্রার্থী শক্তি পাণ্ডে। এদিকে মানিকতলের শক্তি পাণ্ডের প্রচার
মানিকতলা এরিয়ার মানুষরা মুখিয়ে রয়েছে যে এই নির্বাচনটা কবে হবে। মানে আমাদের কাউকে বলতে হবে না, দে আর রেডি। খালি তাদের হুইসেল দিলেই রেডি স্টেডি গো হয়ে যাবে। প্রত্যেকেই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সবারই অধিকার আছে। এখানে তো দূর দূরান্তে বিজেপির কেউ এসে কাজ করেননি এ যাবৎ। এই যে 2.5-3 বছর সাধনবাবু নেই, এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া, তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে। আমাদের এই বাড়ির উপর ভরসা করি এবং এই কর্মীদের উপর ভরসা করি এবং এই কাউন্সিলরদের উপর ভরসা করি, আমরা কিন্তু এরিয়াকে এগিয়ে নিয়ে গেছি। সম্ভাব্য প্রার্থী সুপ্তি পান্ডে, এদিকে মানিকতলা সুপ্তি পান্ডের প্রচার শুরু, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। এদিকে মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদায় উপনির্বাচন, বাকি 3 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি। ফের প্রার্থী হতে পারেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস। খোদ বিচারকই সাইবার জালিয়াতির শিকার। হোটেল বুকিং এ ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা, দোষী সাব্যস্ত হওয়া দুজনকে 5 বছরের কারাদণ্ডের সাজা শোনালো বিধাননগর মহকুমা আদালত। সেই সঙ্গে দোষীদের দিতে হবে 1 লক্ষ টাকা করে জরিমানাও। রাজ্যে প্রথম ট্যুরিজম সাইবার ক্রাইমে মামলা। ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই ঘটনায় মূল অপরাধী সহ দুজনকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। 1 লাখ টাকার কাছাকাছি ফাইন হয়েছে, যে অ্যামাউন্ট খোয়া গেছে সেই অ্যামাউন্টেরই। আর টোটাল যেহেতু ম্যাক্সিমাম পানিশমেন্টটা চলবে, তাই অ্যাকচুয়ালি 5 বছর পর্যন্ত সাজা হলো। মানে এখন ক্রাইমের দিক থেকে নাম্বার 1 জামতারাকেও ছাপিয়ে গেছে ভরতপুর গ্যাং। ভরতপুর গ্যাং এর ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ লক্ষ ভিকটিম আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মামলায় সাজা হয়নি, যেটা এই মামলায় হলো। 2022 অক্টোবরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হয় অভিযোগ দায়ের করেন বিধাননগর মহকুমা আদালতে তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে একটি 5 তারা হোটেল বুক করছিলেন বিচারক। সেই সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে একজন ফোন করেন, কিভাবে বুক করতে হবে বলেন। তারপর বলেন রুম বুক করতে টাকা জমা দিতে হবে। এর জন্য একটি অ্যাকাউন্ট ডিটেলসও শেয়ার করেন ওই ব্যক্তি। সেই অ্যাকাউন্টে 92,000 টাকা জমা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পরে তিনি জানতে পারেন ওই হোটেলে কোনো বুকিংই হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশ জানতে পারে হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এর পিছনে রয়েছে ভরতপুর গ্যাং। বাংলা থেকে সিম কার্ড তুলে অপারেশন চালাতো ভরতপুরে বসে। অ্যাকাউন্টের সূত্র ধরে রাজস্থানের ভরতপুরে হানা দেয় পুলিশ। গত বছরের ফেব্রুয়ারিতে মূল অভিযুক্ত প্রেমচাঁদকে গ্রেপ্তার করে। পরে প্রেমচাঁদকে জেরা করে আরামবাগ থেকে স্বর্ণদীপ রায় নামে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার এই দুজনকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন হলো সাজা ঘোষণা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। হাতির দাঁতের মূর্তি সহ গ্রেপ্তার, বাগুইহাটি থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপ, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা যৌথ উদ্যোগে বাগুইহাটি বাস স্ট্যান্ড, সেখান থেকে হাতির মূর্তি, দাঁতের মূর্তি সহ এক ব্যক্তিকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করে। এই ব্যক্তি কিন্তু একেবারে মৃত ব্যক্তির নাম অমিতাভ পাল, মূলত বাগুইহাটির বাসিন্দা। এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ব্যক্তি দ্বিতীয়ভাবে কিন্তু বিজ্ঞাপন দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যখন ক্রেতা আছে যে ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং সেলের আধিকারিক সেখানে পৌঁছয় এবং সেখান থেকে এই ব্যক্তি কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই হাতির মূর্তির, দাঁতের মূর্তি কিন্তু কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং কেন বা তিনি বিক্রি করতে চাইছিলেন এই সমস্ত, এবং কোথা থেকে নিয়েছিলেন, আরো কোথাও হাতি দাঁতের মুক্তির খোঁজ পাওয়া যায় কিনা তাদের জিজ্ঞাসা করে কিন্তু সন্ধান চালানোর চেষ্টা করছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং সেলের। ধন্যবাদ।